ঠিক আছে, তাহলে তোমার আমি আগের দিন কি পর্যন্ত আলোচনা করেছিলাম না হ্যালোয়েডের প্রিপারেশন পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আজকে আমরা সাধারণত প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে প্রপার্টি সাধারণত তোমরা ভালো করে জানো দু ধরনের আছে, একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি আর সাধারণত কেমিক্যাল প্রপার্টি। তাহলে আজকে আমাদের প্রথম যেটা আলোচনা বিষয় সেটা হচ্ছে কি ফিজিক্যাল প্রপার্টিগুলো নিয়ে আমরা আলোচনা করবো। তাহলে ফিজিক্যাল প্রপার্টি সাধারণত তোমরা ইন জেনারেল জানো কি হয়। তাহলে প্রথম সাধারণত স্ট্রেট অ্যান্ড কালার। তাহলে স্ট্রেট অ্যান্ড কালার, তাহলে স্ট্রেট অ্যান্ড কালার, তাহলে স্ট্রেট অ্যান্ড কালারটা কি থাকবে? তাহলে জেনারেলি হ্যালো অ্যারেগুলো সাধারণত কি থাকবে না, তোমরা ভালো করে আগে বলেছিলাম যাদের কার্বন সংখ্যা সাধারণত 5-এর বেশি হয় তার সাধারণত বেশিরভাগ কি লিকুইড হয়। তাহলে হ্যালো অ্যারে মানে তাদের একটা বেঞ্জিন গ্রুপ থাকবে। তাহলে বেঞ্জিন গ্রুপ থাকা মানে কি তাদের 6টা মিনিমাম কার্বন আছে। তাহলে এরা সাধারণত কি জেনারেল করে থাকে না লিকুইড আর কালারলেস। তাহলে কি থাকবে এরা সাধারণত স্টেটটা কি থাকবে লিকুইড হয়ে থাকে, লিকুইড। আর এদের কালারটা সাধারণত অ্যান্ড কালারলেস, তাহলে কালার কি থাকবে লেস থাকবে। এইবার যদি আমরা হচ্ছে ওরা বা ওদের হচ্ছে কি গন্ধটা করে থাকি, গন্ধটা সাধারণত কিছু স্পেসিফিক স্মেল আছে, যেমন কথা বলছি জেনারেলি সাধারণত অনেকেরই স্মেল থাকে না, কিন্তু অ্যারোমেটিক স্মেল সাধারণত হচ্ছে কি আমরা দেখতে পেতে পারি। ঠিক আছে, এরপরে আমাদের পরের যেটা আছে, পরেরটা সাধারণত হচ্ছে কি না না ডেনসিটি। ডেনসিটিটা সাধারণত বলতে পারো ডেনসিটি। তাহলে ইন জেনারেল ডেনসিটিটা সাধারণত হচ্ছে কি থাকবে না জলের থেকে এদের যে ডেনসিটিটা সাধারণত থাকবে ভারী হবে না, ভারী হবে না, জলের থেকে অবশ্যই এদের হচ্ছে কি ডেনসিটিটা হায়ার হবে। সবসময় জানবে এদের ডেনসিটি কি হবে না জলের থেকে হায়ার হবে। চলো এরপর হচ্ছে কি মেল্টিং আর বয়লিং পয়েন্ট। মেল্টিং বয়লিং পয়েন্ট ব্যাপারটা এরা তো সাধারণত বেশিরভাগটাই কি থাকে না লিকুইড হয়ে থাকে। তাহলে লিকুইড হওয়ার জন্য যে সাধারণত কি থাকে জানি হচ্ছে কি বয়লিং পয়েন্ট। তাহলে বয়লিং পয়েন্টটা এদের সাধারণত হচ্ছে কি বেশি হয় না কম হয় সেটা একটা বড় ব্যাপার। এদের বয়লিং পয়েন্টটা সাধারণত জানি হচ্ছে কি কম হয়। তার কারণ এই হ্যালো অ্যারেগুলো যে আছে এরা সাধারণত কি করতে পারে না হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। হাইড্রোজেন বন্ডিং নট ওভার, তাহলে এদের হাইড্রোজেন বন্ডটা হয় না, না হওয়ার জন্য এদের বয়লিং পয়েন্টটা জেনারেট করে থাকবে না লোয়ার হয়ে থাকবে। বুঝছি? এরপরে আমি কি করে থাকবো না ডাইপোল মুভমেন্ট। ঠিক আছে, ডাইপোল মুভমেন্ট ঠিক আছে এদের আমাদের কম বেশি মোটামুটি ডাইপোল মুভমেন্ট দেখা যায়। তাহলে এই ডাইপোল মুভমেন্টটা ব্যাখ্যা করার জন্য আমরা একটা হচ্ছে এক্সাম্পল করছিলাম। কি এক্সাম্পল? এই যে তিনটে কম্পাউন্ড আছে, এই তিনটে কম্পাউন্ড তোমাকে বলতে পারবে এদের ডাইপোল মুভমেন্টের কোণটা কি থাকে। ঠিক আছে, এটাকে ব্যাখ্যা করার জন্য হালকা করে বলি। দেখো এখানে দেখো হচ্ছে কার্বন আছে আর ক্লোরিন আছে। তোমরা ভালো করে জানো কার্বন আর ক্লোরিনের মধ্যে কার ক্লোরিনের তোমরা বেশি থাকবে, অবশ্যই ক্লোরিনের ক্লোরিন তোমরা বেশি হওয়ার জন্য তাহলে এর ডাইপোল মুভমেন্টটা কোন দিকে করবে, এই দিকে করবে, আর এর কোন দিকে করবে, এই দিকে করবে। তাহলে ওদের লব্ধিটা কোন বরাবর কি করবে, এই দিকে। তাহলে ক্রিয়া করার জন্য তাহলে এখানে দেখো দুটো হচ্ছে কি সিএল, দুটো অ্যাডজাস্টমেন্ট কার্বনে আছে। তাহলে এখানে এদের হচ্ছে কি এফেক্টটা সবথেকে হচ্ছে কি বেশি হয়ে থাকে। বেশি হওয়ার জন্য এর ডাইপোল মুভমেন্টটা সবথেকে বেশি। আর এখানে মুভমেন্টটা বেশি বরাবর এদিকে হবে আর এদিকে হবে, কিন্তু এখানে দুটো সিএল দেখো অতটা তো দূরে আছে, দূরে থাকার জন্য এর কিছুটা কম হবে। আর এখানে যে দুটো সিএল আছে ক্রিয়া করছে একে অপরের হচ্ছে কি বিপরীতে ক্রিয়া করছে। তাহলে এই যতটা ডাইপোল মুভমেন্ট উপর দিকে ক্রিয়া করবে ঠিক ততটা নিচের দিকে হচ্ছে কি ক্রিয়া করবে। তাহলে একে অপরকে কি করবে এরা প্রশমিত করবে। ওই জন্য এই ডাইপোল মুভমেন্ট পুরো একটু শূন্য হয়ে যায়। এই ডাইপোল মুভমেন্ট কত থাকবে শূন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে হচ্ছে কি ডাইপোল মুভমেন্ট কার বেশি থাকবে অর্থ, তারপর মেটা, তারপর ফেরা। তাহলে কোনটা আমরা লিখে দিতে পারি, তাহলে প্রথমে সব থেকে হচ্ছে কি অর্থ। তাহলে কার বেশি থাকবে না অর্থর বেশি থাকবে, অর্থ। ঠিক আছে, তারপরে যেটার জন্য হচ্ছে কি মেটা, তারপরে কি থাকবে ফেরা। এই জিনিসটা তোমাদের ভালো করে রাখবে। এই কোশ্চেনটা তোমাদের ব্যাখ্যা করতে পারে যে সাধারণত হচ্ছে এই তিনটে কম্পাউন্ড দিয়ে বলবে যে ডাইপোল মুভমেন্টের কোণটা কি হবে। এমসিকিউ কোশ্চেনে আসতে পারে, থাকতে পারে, বা বড় কোশ্চেনেও আসতে পারে। তোমার ব্যাখ্যা করতে হবে তখন। চলো
এরপরে আমরা যাবো একদম কিসে না ফিজিক্যাল প্রপার্টি। এখানে আমাদের মোটামুটি এগুলো জানলেই হয়ে যাবে। এরপরে আমরা কি করবো কেমিক্যাল প্রপার্টি। কি করবো না কেমিক্যাল প্রপার্টি। তাহলে আমরা জেনারেলি একটা হ্যালোয়ারেট নিয়ে নিই, আমরা একটা হ্যালোয়ারেট নিলাম, ঠিক আছে এক্স, এখানে এক্স ওয়ান টু থাকে না, জানো সব ভালো করে জানো এগুলোই হয়। তাহলে এটা তো একটা হ্যালোজেন পরমাণু, তাহলে হ্যালোজেন পরমাণু মাথায় লোন পেয়ার আছে না নেই বলো দেখি, আছে। তাহলে লোন পেয়ার থাকার জন্য ওই লোন পেয়ারটা এই বেঞ্জিনের সাহায্য হচ্ছে কি পাই ইলেকট্রন আছে ওর সঙ্গে হচ্ছে কি রেজোন্যান্সে অংশগ্রহণ করে। তাহলে রেজোন্যান্সে অংশগ্রহণ করার ফলে কি হচ্ছে দেখো দেখি না এক্স এটা প্লাস হয়ে গেল, এটা ডবল বন্ড, এটা সাধারণত মাইনাস এই। তাহলে আমরা একটা জিনিস দেখতে এইভাবে রেজোন্যান্সটা চলতে থাকে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখতে পেলাম কি বলো দেখি না, এই যে সি এক্স যে বন্ধনটা আছে ওই সি এক্স বন্ধনটা সাধারণত কেমন ক্যারেক্টার পেয়েছে, মানে ডবল বন্ড ক্যারেক্টার পেয়েছে। কি ক্যারেক্টার পেয়েছে? ডবল বন্ড ক্যারেক্টার। তাহলে ডবল বন্ড যদি ক্যারেক্টার হয়ে যায় তাহলে তুমি ভালো করে দেখো সিঙ্গেল বন্ড যদি থাকে তাকে যত সহজে ব্রেক করা যাবে, ডবল বন্ড তৈরি হয়ে যাওয়া মানে তার সাধারণত কি বলে ওই বন্ডের স্ট্রেংথটা কতটা বেড়ে গেল। তাহলে বন্ডের স্ট্রেংথ বেড়ে গেলে কি হয়ে থাকে, তাহলে সহজে ওই বন্ডটা ব্রেক করবে না, ব্রেক করবে না, ব্রেক করবে না। তাই ওই জন্য আমরা বলতে পারি হ্যালো অ্যালগুলো সহজে সাধারণত কি প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন করে না করে না। তবে আমি এটা বলছি না যে একদমই করে না, আমরা ফার্স্ট যে রিঅ্যাকশনটা করবো ওই এই হ্যালোজেন পরমাণুটা প্রতিস্থাপন করেই করবো। কিন্তু তাহলে প্রতিস্থাপন দেখতে পেলাম মানে ডবল ক্যারেক্টার পাওয়া যাওয়ার জন্য তাহলে সহজে হচ্ছে ব্রেক করবে না। তাহলে ব্রেক না করার জন্য তাহলে কন্ডিশনটা আমাদের হচ্ছে কি বলতে হাই করতে হবে, টেম্পারেচার উচ্চ করতে হবে, প্রেশার উচ্চ করতে হবে, তবে সাধারণত একটা বন্ডটা ব্রেক করে সাধারণত কি করবে কন্ডিশনটা দিয়ে থাকে। চলো তাহলে ওই যেটা বলছি যে আমি বললাম এখানে সাধারণত দেয় না, যে সত্যি যে উচ্চ কন্ডিশনে বা এক্সট্রিম কন্ডিশনে যে দিয়ে থাকে সেটা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো কি হয়। তাহলে প্রথম আমরা একটা কিনে নিলাম ফ্লোরোবেনজিন, কিনে নিলাম ফ্লোরোবেনজিন নিয়ে নিলাম, ওখানে সাধারণত ডাইলুট কি থাকবে না NaOH, তাহলে 6 থেকে 8% সলিউশন থাকে। আর কি থাকবে টেম্পারেচারটা কত না 350 ডিগ্রি সেন্টিগ্রেড, 350 ডিগ্রি সেন্টিগ্রেড। আর প্রেসারটা সাধারণত থাকবে না 300 atm। তাহলে এই কন্ডিশন যেতে ঠিক আছে এই সেলটা সাধারণত রিপ্লেস হয়ে যায়, রিপ্লেস হয়ে গেলে সাধারণত কি ফর্মে থাকবে না O মাইনাস Na, অর্থাৎ সোডিয়াম ফেনোক্সাইড ফর্মে কি ফর্ম হচ্ছে সোডিয়াম ফেনোক্সাইড। আর এখানে তোমরা যে ডাইলুট অ্যাসিড দিয়ে থাকো H2O প্লাস, তাহলে H2O প্লাস দিলেই তাহলে তোমাদের কি ফর্ম থাকবে না OH ফর্ম। তাহলে এই বিক্রিয়াটা থেকে আমরা কি দেখতে পেলাম না সিএর পরমাণুটা OH দ্বারা প্রতিস্থাপন হয়ে গেছে না হয়ে গেছে বলে দেখি হয়ে গেছে। তাহলে কিন্তু দেখো এই রিঅ্যাকশনটা আমরা ইজিলি করতে পারি না, তার কারণটা দেখো টেম্পারেচারটা 350 আর প্রেসারটা অনেক হাই, কত 300 atm। অর্থাৎ এই রিঅ্যাকশনটা অত ইজিলি ভাবে হচ্ছে না হয় বলতে হয় না। এইটা আমি আমার যেহেতু সাথে পরিবেশন থেকে আমরা হচ্ছে কি ফেনল প্রস্তুত করি না, ওর জন্য আলাদা হচ্ছে কি আমাদের মানে প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর মেনটেন করে করে থাকি। তবে হয় উচ্চ কন্ডিশনে করে থাকি। কি বলছেন ক্লিয়ার? চল এইবার এই যে রিঅ্যাকশনটাকে আমরা ফার্দার মানে কি বলবো স্পিড আপ করবো। স্পিড আপ করবো কি করে দেখ আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটু দেখলে বুঝে যাবে না ফ্লোরোবেনজিন, এই তো আমাদের ফ্লোরোবেনজিন। ফ্লোরোবেনজিনে ঠিক আছে এখানে রিঅ্যাকশন রেটটা ঠিক আছে মানে রিঅ্যাকশনটা করার জন্য উচ্চ কন্ডিশন উচ্চ টেম্পারেচার আর সাধারণত প্রেসার দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে উচ্চ টেম্পারেচার বা প্রেসারটাকে ঠিক আছে কমাবো কি তার জন্য এমন কোনো এফেক্ট যদি দিয়ে থাকি যে এই রিঅ্যাকশনটা ফাস্টার করবে। ফাস্টার করার জন্য আমরা দেখতে পাচ্ছি এই রিঅ্যাকশনটা কেন স্লোয়ার হয়। তাহলে কেন স্লোয়ার হয় তোমাদেরকে আমি আগেই বলছিলাম যে ক্লোরোবেনজিন যে আছে ওই ক্লোরোবেনজিনের এই লোন পেয়ারটা কি করে থাকে বলে দেখি না রেজোন্যান্সে বেনজিনের পাই ইলেকট্রনের সঙ্গে রেজোন্যান্সে অংশগ্রহণ করে। তাহলে যখন রেজোন্যান্সে অংশগ্রহণ করার জন্য কি হচ্ছে এই ডবল বন্ড ভেক্টর পেয়ে যাচ্ছে। তাহলে আমাদের যদি এমন কোনো এফেক্ট যদি দিয়ে দিই যে এর বেনজিনের যে ভিতরে যে পাই ইলেকট্রন আছে
ও যদি ঘনত্ব কমিয়ে দেয় তাহলে কমিয়ে দিলে কিন্তু সহজে হচ্ছে যে সিএল এর লোন পেয়ারটা কনফিউশন বা রেজলস করতে পারবে না বলে দেখি পারবে না। এই জন্য আমাদের এমন কি এফেক্ট দিলে তুমি বলো দেখি, তোমরা বলো কি এফেক্ট দিলে সাধারণত কি হয়ে থাকবে বলো দেখি, এর হচ্ছে কি ইলেকট্রন ডেনসিটি, ডিপেন্ডিং ইলেকট্রন ডেনসিটি কমে যাবে। কিছুই না, তো ভালো করে জানো দুটো গ্রুপ হয়, একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আর একটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে যারা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ তারা সাধারণত বেন্ডিং ইলেকট্রন ঘনত্ব কি করে বলেছে বাড়াবে, আর যারা সাধারণত কি বলেছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তারা সাধারণত কি করে থাকবে বেন্ডিং এর পাই ইলেকট্রন ঘনত্ব কমাবে। তাহলে এরকম আমরা একটা কম্পাউন্ড দিলে কি বলে দেখি না NO2, NO2, তাহলে NO2 একটা কি গ্রুপ সবচেয়ে ভালো করে NO2 একটা কি গ্রুপ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এখানে যে NO2 বলছি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার কারণ তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে যে স্ট্রাকচারটা NO মাইনাস, ঠিক আছে, ও এখানে সাধারণত চলে যাবে না প্লাস, অর্থাৎ প্লাস পরে কি ওর ইলেকট্রন ঘনত্ব কম আছে, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি আছে, ও অন্য জায়গা থেকে কি ইলেকট্রন গ্রহণ করার চেষ্টা করবে। এই জন্যই তখন ইলেকট্রন এই যে রিঅ্যাকশনটা তখন ফাস্টার রেট হবে, এই রিঅ্যাকশনটা কি হবে ফাস্টার রেট। তখন আমরা কন্ডিশনটা যদি দেই তখন কন্ডিশনটা কি থাকবে না ডাইরেক্ট এনওএইচ লাগবে 15% এনওএইচ সলিউশন, আর টেম্পারেচারটা তখন কত দিয়ে থাকবে, টেম্পারেচারটা সেটা 170 ডিগ্রি সেন্টিগ্রেড, আর নরমাল টেম্পারেচার নরমাল প্রেসার দিলে সাধারণত কি রিঅ্যাকশনটা হয়ে যাবে, রিঅ্যাকশনটা হয়ে গেলে সাধারণত কি উৎপন্ন হচ্ছে দেখো, উৎপন্ন থাকবে এটা O মাইনাস Na প্লাস, নিচের দিকে আমরা সাধারণত কি করে দেবো না NO2 গ্রুপটা থাকবে, এরপর যদি ফার্দার হতে যদি আমরা কি করে থাকবো এই CO প্লাস যদি দিয়ে দিই তাহলে তখন কি উৎপন্ন হয়ে থাকবে OH NO2 গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, তাহলে আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি দিয়ে থাকি তাহলে রিঅ্যাকশনটা ফাস্টার হয়। যদি রিঅ্যাকশনটা আরো ফাস্টার করতে হয় তাহলে আমরা কি বলবো আরো আমরা এরকম জায়গায় বা এরকম জায়গায়, ঠিক আছে, অর্থ বা প্যারা পজিশনে সাধারণত কি করতে পারি বা বেটা পজিশনে আমরা কি করতে পারি না NO2 গ্রুপ অ্যাড করতে পারি। যত NO2 গ্রুপের সংখ্যা কিন্তু বাড়বে, যত NO2 গ্রুপের সংখ্যা ইনক্রিজ করবো আমরা তত সাধারণত রিঅ্যাকশনটা ফাস্টার হবে না বলে দেখি হবে। তোমরা কিন্তু করে রাখবে। তাহলে এখানে সাধারণত কতগুলো আমরা এরকম গ্রুপ লাগিয়েছি সাবস্টিটিউট করেছি, একটা দুটো বা তিনটে যদি করে থাকি তখন সাধারণত এটা ক্ষারও লাগবে না। এই তিনটে এনওএইচ গ্রুপ দিয়ে আমরা প্রতিস্থাপন করে থাকি তখন ক্ষার লাগবে না, তখন আমরা শুধু জল দিয়ে কাজ করলেই হয়ে যাবে। কী দিয়ে কাজ করবো, জাস্ট জল দিয়ে কাজ করবো, তাহলে সেই কাজটা হয়ে যাবে। হবে আমি একটু করেই দিচ্ছি, দেখো এখানে আমরা সাধারণত কী করছি এখানটা বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এখানে দিচ্ছি না এখানে আরেকটা NO2 গ্রুপ দিয়ে দিচ্ছি, আর এখানে সাধারণত হচ্ছে কি ও NO2, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সেম কন্ডিশন। তবে এটা হচ্ছে এতটাই মানে রিঅ্যাকশনের ফাস্টার রেটে হয়ে যাবে, ওই জন্য জল দিলেই হবে, এখানে আমাদের খারোর দরকার হবে না বলতে কি হবে না। এমনি নর্মাল টেম্পারেচারে রিঅ্যাকশনটা কি হয়ে যাবে, রিঅ্যাকশনটা সমান হয়ে যাবে, এটা কি হয়ে যাবে OH, এখানে নাম হচ্ছে কি NO2 গ্রুপ, এখানটা সমান হচ্ছে NO2 গ্রুপ, আর এখানে সমান হয়ে যাবে O2N, ঠিক আছে, এই রিঅ্যাকশন হয়ে যাবে। তাহলে রিঅ্যাকশনটা এই জায়গাটায় প্রচন্ড ফাস্টার হয়ে গেছে। তাহলে সিম্পল ব্যাপার, দেখো যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তত এই বেন্ডিং ইলেকট্রন ঘনত্ব কমে যাবে, ইলেকট্রন ঘনত্ব যত কমবে তত রেজোনেন্স মাত্রা কমে যাবে। তাহলে এখানে রেজোনেন্সের মাত্রা নেই বললেই চলে, ঠিক আছে, নেই বললেই চলে, এটা হবে না বললেই চলে। তাহলে বিজন সাধারণত হয়ে যাবে রিঅ্যাকশনটা অনেক বেশি ফাস্টার হয়ে গেছে না, হয়ে বলেছি হয়ে গেছে। চলো এই গেল সাধারণত আমরা হচ্ছে কি বলছি, একটা হচ্ছে কি সিএল পরিস্থাপন বিক্রিয়া করছি, কি পরিস্থাপন বিক্রিয়া করে সাধারণত আমরা হচ্ছে কি না ফেরল প্রস্তুত করছি, 1 নম্বর রিঅ্যাকশন হলো। এবার আমরা 2 নম্বর করবো, এই সমস্ত রিঅ্যাকশনগুলো তোমরা করছো, তাহলে অত সহজে আমরা দেখতে পাচ্ছি সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয় না। দেখো ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হয়, কিন্তু ইলেকট্রোলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন হলেই করতে হয় ইজিলি ভাবে হয়। যেমন প্রথমত আমরা করবো কি বলতে নাইট্রেশন তাহলে নাইট্রেশন রিঅ্যাকশনটা দেখো কিভাবে তোমরা ভালো করে জানো, নাইট্রেশন একদম ইজি। এই ক্লোরোবেনজিন নিচ্ছি, ক্লোরোবেনজিন নিয়েছি, ক্লোরোবেনজিন নিয়ে আমরা এখানে দিচ্ছি না মিক্স অ্যাসিড দিচ্ছি। তাহলে মিক্স অ্যাসিড মানে কি থাকবে HNO3 প্লাস কি থাকবে না H2SO4, ঠিক আছে, দুটো কনসেন্ট্রেট, ঠিক আছে, দিলে সাধারণত আমাদের কি উৎপন্ন থাকবে
সিএল তাহলে হয় অর্থ প্রোডাক্ট উৎপন্ন হয়ে থাকবে, না হলে সিএল প্যারা প্রোডাক্ট উৎপন্ন হয়ে থাকবে। ঠিক আছে, তবে এটা হচ্ছে কিন্তু ভালো করে বুঝতে হচ্ছে অর্থ আর এটা প্যারা। ঠিক আছে, এবার তোমরা কেন বলবে যে অর্থটাই উৎপন্ন হলো, বেটা কেন উৎপন্ন হলো? তার কারণ যে সিএল যে গ্রুপটা আছে না, ওইটা হচ্ছে কি অর্থ প্যারা ওরিয়েন্টেড। তাহলে কি বললাম, সিএল গ্রুপটা সাধারণত কি ওরিয়েন্টেড, অর্থ প্যারা ওরিয়েন্টেড। এইবার একটা ব্যাপার তোমাদের বলতে পারো, এখানে দেখো দুটো প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, এরকম তো যে দুটো প্রোডাক্ট হচ্ছে সেম অ্যামাউন্ট উৎপন্ন হবে এমন কোনো বাধ্যতা নেই, কোনটা বেশি উৎপন্ন হতে পারে কোনটা কম উৎপন্ন হতে পারে, অবশ্যই প্যারাটা বেশি উৎপন্ন হয়। তাহলে এটা কি হয় বলতে কি না মেজর, কেন সেটা আমি বলছি মেজর, আর এটা হচ্ছে কি মাইনর। তার কারণ দেখো এখানে Cl2 আর NO2 গ্রুপ দুটো পাশাপাশি অ্যাডজাসেন্ট কার্বনে আছে, দুটো পাশাপাশি কার্বনে থাকার জন্য এখানে কি হয়ে যাবে, দুটো NO2 গ্রুপ কত কত বড় গ্রুপ, তাহলে স্টেরিক ক্রাউডিং হবে না, আমি বলছি স্টেরিক ক্রাউডিং। তাহলে স্টেরিক ক্রাউডিং স্টেরিক ক্রাউডিং হবে, অর্থাৎ ধাক্কাটা কি হবে, ওই জন্য এইটার একটু হচ্ছে আনস্টেবল। ঠিক আছে, আর এখানে তো দুটো গ্রুপ হবে তো অনেক দূরে আছে, তাহলে এখানে সাধারণত স্টেরিক ক্রাউডিং মানে হওয়ার কোনো সম্ভাবনা নেই, ওই জন্য সাধারণত এটা থেকে মেজর করা হবে। চলো, তাহলে এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন তোমরা কি করে বুঝবে? দেখো অ্যাকচুয়ালি আমাদের এই NO3 আছে না, একটু হালকা করে একটু মেকানিজম দেখলে তোমরা আগে পড়ে আসবে, টোটাল পুরো একটা ব্রড মেকানিজম দেখাচ্ছে না, স্লো করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে NO3 H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে না, শুধুমাত্র আমি এটাই দেখছি এই NO2 প্লাস অর্থাৎ ইলেকট্রোফাইল কি থাকবে, ইলেকট্রোফাইল তৈরি করবে, সে ইলেকট্রোফাইল তৈরি করবে। তাহলে ইলেকট্রোফাইলটা যে তৈরি হয়ে গেল, কোথায় বলছি আমি এখানে কি করছি, ক্লোরোবেনজিন নিচ্ছি, কি নিচ্ছি, ক্লোরোবেনজিন নিচ্ছি, এখানে আমরা Cl দিচ্ছি, এইবার তাহলে Na2 প্লাস, তাহলে এর মাথায় যে প্লাস আছে তাহলে ইলেকট্রন ঘনত্ব কম আছে না বেশি আছে, কম আছে, তাহলে ঘাটতি আছে, তাহলে এখানে তো ইলেকট্রন ঘনত্ব বেশি আছে, ফুলফিল আছে, তাহলে এই বন্ডটা যে এখানে লাগবে লেজার সাধারণত কি উৎপন্ন হবে বলতো না, আমাদের উৎপন্ন হবে এই এখানটা সাধারণত হচ্ছে কি Cl আছে, এখানটা সাধারণত কি আছে কি লেজার NO2, তাহলে এইটা কার্বন লাগলে এইটা হচ্ছে প্লাস চার্জ হবে বলে কি হয়ে যায়। ঠিক আছে, এবার এই জায়গাটা একটা হাইড্রোজেন আছে, ওই হাইড্রোজেনটা ভেঙে এখানে পড়বে, কেন পড়বে না এইটা যখন একটা অ্যারোমেটিক কম্পাউন্ড ছিল, এখানে যখন সাউন্ড হচ্ছে কেন বলতে হবে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এখানে দেখবে 4n প্লাস 2 পাই ইলেকট্রন আছে না, এগুলো দেখি ইলেকট্রন আছে, কারণ এই জন্য সাউন্ড হচ্ছে কি এটা সাধারণত আমরা কি বলতে পারি একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। কিন্তু এখানে দেখো হচ্ছে 4টা ইলেকট্রন আছে, সেই 4টা ইলেকট্রন হলে কারণ এই সূত্র মেইনটেইন করবে না, মেইনটেইন করবে না, অর্থাৎ ওর অ্যারোমেটিক লস করে আছে। তাহলে অ্যারোমেটিক লস করলে অ্যারোমেটিক যদি লস করে তাহলে ওই কম্পাউন্ডটা হচ্ছে আনস্টেবল হয়ে যাবে। তাহলে স্টেবিলিটি অর্জন করার জন্য যদি অর্থাৎ অ্যারোমেটিসিটি গেইন করার জন্য এই বন্ডটা ভেঙে পড়বে, ভেঙে পড়লে সাধারণত কি উৎপন্ন হবে, দেখো না উৎপন্ন হবে কি আমি লিখে দিচ্ছি, উৎপন্ন হবে তোমার, ঠিক আছে, এটা যদি Cl আর এটা সাধারণত NO2 অর্থাৎ অর্থ, ঠিক আছে, অর্থ প্রাণটা উৎপন্ন হচ্ছে। চলো এইভাবেই আমাদের শান্ত মেকানিজম, একই রকম প্যারাটা করলেও সেম টাইপের মেকানিজম হবে। ঠিক আছে, শুধু হচ্ছে তোমরা অ্যাটাকটা করবে, তোমরা এই তোমরা দেখে কনজুকশনটা দেখে দিতে হবে, কনজুকশন দেখে দিলেই আমাদের প্যারা প্রোডাক্টটা দেখানো যেতে পারে। চলো আমি প্যারাটা দেখাচ্ছি না, তোমরা নিজেরা টেস্ট করবে। ঠিক আছে, এরপরে সাধারণত আমাদের পরেরটা যাচ্ছে, একই রকম রিয়েকশন সালফোরেশন রিয়েকশন সালফোরেশন, সেটা কি হয় ক্লোরোবেনজিন নিয়েছি, হ্যাঁ এখানে হচ্ছে কি H2SO4 দিয়েছি কনসেন্ট্রেট, তাহলে দিলেই তাহলে কি উৎপন্ন থাকবে, উৎপন্ন থাকবে এটা Cl SO3 H প্লাস Q থাকবে, একই রকম এখানে Cl SO3 এই সেম দেখ, তাহলে এখান থেকে অর্থপ্রোডাক্ট আর প্যারাপ্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। অবশ্যই দেখো SO3 যেটা বড় গ্রুপ, তাহলে সাধারণত অর্থপ্রোডাক্ট এখানে থেকে ট্রেড করে থাকবে বলে থাকবে, তাহলে এটা হচ্ছে কি মাইনর প্রোডাক্ট হয়ে থাকবে, আর এটা নিজের সাধারণত হচ্ছে ওটা প্যারাটা
মেজর প্রোডাক্ট হয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার। তো এরকম একটু হালকা করে মানে কি ঠিক মেকানিজম নয়, তোমাদের বুঝতে বা সুবিধা করার জন্য তোমাদের হাতে করে তো দেখাচ্ছি কি হয় ব্যাপারটা। এরকম ভাবে তোমরা মনে রাখতে পারো। বারবার বলছি এটা একটু মেকানিজম, জাস্ট তোমাদের মনে রাখা একটা সোজা প্রসেস। তাহলে এখানে হাইড্রোজেন আছে, এবার আমরা সালফিউরিক অ্যাসিডের যে স্ট্রাকচার যদি লিখে থাকি, তো স্ট্রাকচারটা কেমন হয় বলতে কি না এইচ ও এস ডবল বন্ড ও এই হচ্ছে কি ও এইচ। তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে না জল বেরিয়ে যাবে। ঠিক আছে, জল বেরিয়ে গেলে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে -H2O। ঠিক আছে, তাহলে তখন ওই প্রোডাক্টটা উৎপন্ন হয়ে যাবে তোমাদের Cl, এটা হচ্ছে কি SO3 এই হলো হচ্ছে কি সিম্পল একটা প্রসেস। দেখো এটা মেকানিজম ঠিক নয়, কিন্তু মেকানিজমের মতো তোমাদের হচ্ছে কি তাই মনে রাখার একটা সহজ একটা উপায়। ঠিক আছে, এরপরে আমরা করে থাকবো কি না ফিডিং কাপ অ্যালকাইলেশন আর ফিডিং কাপ অ্যাসাইলেশন রিঅ্যাকশন। তাহলে প্রথমে আমরা ফিডিং কাপ কি থাকবে অ্যালকাইলেশনটাই করব। অ্যালকাইলেশন, তাহলে ফিডিং কাপ অ্যালকাইলেশন রিঅ্যাকশন তো দেখো কি হয়। তোমরা আগে করেছো দেখো। তাহলে আমরা প্রথমে কি নিলাম না ক্লোরোবেনজিন নিয়ে নিলাম। ঠিক আছে, ক্লোরোবেনজিন নিয়ে ওখানে ধরো অ্যালকাইলেশন, তো অ্যালকাইল গ্রুপ আছে, ওই জন্য আমরা কি করতে থাকবো CH3Cl, মানে একটা হচ্ছে কি মিথাইল অ্যালকিল হ্যালাইড নিলাম। ঠিক আছে, এটা মিথাইল ক্লোরাইড নিয়েছি। এখানে আমরা কি করব অ্যানহাইড্রাস মানে অনাদ্র LCl3 দিলে কি উৎপন্ন হতে থাকবে না আমাদের উৎপন্ন হতে থাকবে CH3 প্লাস উৎপন্ন হতে পারে। ঠিক আছে, এই উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তাহলে এর মেকানিজম তাহলে এখানে আমরা কি হচ্ছে বলতে অ্যালকাইলেশন, তাহলে এটা কি ফিডিং কাপ রিঅ্যাকশন, আর এর অ্যালকাইল গ্রুপটা সাধারণত হচ্ছে কি বলতে হাইড্রোজেন গ্রুপ দ্বারা পরিচালিত হয়েছে। ঠিক আছে, তাহলে এই রিঅ্যাকশনটা কি করে হয় এটা আমি একটু মেকানিজমটা দেখাচ্ছি, দেখে নাও হালকা করে। দেখো মুছে দিচ্ছি রিঅ্যাকশনটা। প্রথমে আমাদের কি করতে হবে, এই যে তোমাদের প্রথমে বলেছি এই যে রিঅ্যাকশনগুলো করছে সাধারণত কি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ এখানে প্রথমে কি জেনারেট করতে হবে ইলেকট্রোফাইল জেনারেট করতে হবে। দেখো কি করছি, তাহলে প্রথমে আমরা হচ্ছে কি মিথাইল ক্লোরাইডটা নিচ্ছি CH3Cl প্লাস ওই মানে কি বলবো অনুঘটকটা নিচ্ছি অ্যানাইডাস AlCl3। দেখো এই এখানে ক্লোরিনের মাত্রা হচ্ছে লোন পেয়ার আছে। ঠিক আছে, আর এখানে যে অ্যালুমিনিয়াম ধাতু আছে ওই অ্যালুমিনিয়ামটা সাধারণত কি না পর্যায়ে সাধারণত তোমরা দেখলে বুঝতে পারবে এটা তৃতীয় পর্যায়ে আছে। তাহলে তৃতীয় পর্যায়ে অবস্থান করলে কি থাকে ওদের ভ্যাকিন দ্বিকক্ষক থাকে। কি থাকবে ভ্যাকিন দ্বিকক্ষক। তাহলে ভ্যাকিন দ্বিকক্ষক থাকার জন্য ওরা কি করতে পারে সহজেই ইলেকট্রন জোড় গ্রহণ করে ওদের সর্বোচ্চ কক্ষের মধ্যে রাখতে পারে না রাখতে পারে। এই জন্য তাহলে ওই ইলেকট্রন জোড়টা সাধারণত নিয়ে নেবে। তাহলে নিয়ে নিলে সাধারণত কি উৎপন্ন হচ্ছে দেখো CH3Cl 1 বন্ড AlCl3। যেহেতু এই ক্লোরিনটা সাধারণত ইলেকট্রন জোড় দান করছে, তাহলে ছেড়ে দিলে কি হবে দিয়ে দিচ্ছে, তাহলে ধীরে ধীরে ওই ইলেকট্রন ঘনত্ব কমে গেছে, প্লাস চার্জ জেনারেট হবে। আর এই যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে ওর মধ্যে সাধারণত হচ্ছে মাইনাস চার্জ জেনারেট হবে। এইবার একটা কথা তোমাদের আগে বলছি যে ক্লোরিন একটা তীব্র ক্লোরিনাত্মক মৌল, তাহলে তীব্র ক্লোরিনাত্মক মৌল হলে ওর মাথায় প্লাস চার্জটা কখনো সহ্য করতে পারে, তার জন্য এই মৌলটা ব্রেক করে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে চলে গেলে যে প্রোডাক্টটা উৎপন্ন হবে সাধারণত কি দেখো না CH3 প্লাস AlCl4 মাইনাস। তাহলে যখন এটা চলে যাচ্ছে তখন অবশ্যই এই CH3 প্লাসের উপর কি CH3 এর উপর প্লাস চার্জ, অর্থাৎ এইখানে যেটা উৎপন্ন হচ্ছে দেখো CH3 প্লাস, এটা একটা ইলেকট্রোফাইল। এটা কি না ইলেকট্রোফাইল। তাহলে আমাদের ইলেকট্রোফাইল জেনারেট করতে চেয়েছিলাম, আমরা জেনারেট করতে পেরেছি না পারিনি বলা কি পেরে গেছি। ঠিক আছে, এরপরে আমাদের ফার্দার কেস কি হতে হবে একদম সিম্পল, ইলেকট্রোফাইল জেনারেট হয়ে গেছে যখন আমাদের কোনো ব্যাপারই নয়। এরপরে কাজ করে ইজিলি কাজ এই আমরা কি দিচ্ছি ক্লোরোবেনজিন দিচ্ছি। এই মানে এখানে ইলেকট্রোফাইল এই যে সমস্ত যে ইলেকট্রোফাইল সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে শুধু ডিফারেন্ট জিনিসটা হয়ে যাবে কি বলা হচ্ছে ইলেকট্রোফাইল জেনারেট করার পাথটা একটু জেনারেট হয় আলাদা হয়ে থাকে। মানে কথা বলছি অন্য যে বাদ বাকি উপরে আমরা ইলেকট্রোফাইল অ্যাটাকটা করবো
প্রত্যেকের ক্ষেত্রে প্রায় সেম টাইপ এখানে আমরা একটা ক্ষেত্রে স্কোরিং দিয়ে দিচ্ছি। এরপর সাধারণত কি বলবো CH3টা আমরা নিয়েছি ইলেকট্রোফাইলটা, তাহলে অবশ্যই এই পাই ইলেকট্রনটা অ্যাটাক করবে, তাহলে অ্যাটাক করলে সাধারণত কি উৎপন্ন হচ্ছে দেখো আমাদের উৎপন্ন হচ্ছে এটা সাধারণত কি Cl, এটা সাধারণত কি CH3, তাহলে যেহেতু এটা আমাদের লেগেছে তাহলে প্লাস থাকবে, আর এটা হাইড্রোজেন আছে আগেই বলেছিলাম অ্যারোমেটিসিটি গেইন করবে, তাহলে অ্যারোমেটিসিটি গেইন করার জন্য কি করবে ওই হাইড্রোজেনটা হচ্ছে ছেড়ে দেবে, তাহলে ছেড়ে দিলে সাধারণত প্রোডাক্টটা উৎপন্ন হয়ে থাকবে সেটা সাধারণত Cl CH3, তাহলে আমরা যে প্রোডাক্টটা জেনারেট করতে চেয়েছিলাম সেটা হয়েছে। চলো এরপরে একই রকম ভাবে আমরা করে থাকবো, তাহলে এই যে রিঅ্যাকশনটা করলাম ফিনিল কাপ, ঠিক আছে, অ্যালকাইলেশন কি বললাম ফিনিল কাপ অ্যালকাইলেশন, তাহলে তোমাদের এখানে একটা কাজ কিন্তু আসতে পারে বা কোশ্চেন আসতে পারে এখানে সাধারণত কি AlCl, তাহলে AlCl3 কাজটা কি অ্যাকচুয়ালি এই ফিনিল কাপ রিঅ্যাকশনে আমরা অ্যালকাইলেশন হোক আর সাধারণত হচ্ছে কি ফিনিল কাপ অ্যাসাইলেশনই হোক, দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাবো একটা জিনিসই যে এই ক্যাটালিস্টটা ইউজ করছি বা রিএজেন্টটা ইউজ করছি, এটার কাজটা হচ্ছে এটাই ইলেকট্রোফাইল জেনারেট করতে সাহায্য করে থাকে। কি করে থাকে? ইলেকট্রোফাইল জেনারেট করতে সাহায্য করে থাকে। তাছাড়াও তোমরা একটা বলতে পারবে যে এর সাথে ইলেকট্রন জোড় গ্রহণ করছে, তাহলে যে ইলেকট্রন জোড় গ্রহণ করে সে কিসের মতো বিহেভ করে বলো দেখি, না লুইস অ্যাসিডের মতো বিহেভ করে, আর যারা দান করে তাদেরকে লুইস ক্ষার বলা হয়, তাহলে এটা বিহেভ করছে একটা কি হিসাবে, না লুইস অ্যাসিড রূপে বিহেভ করছে। চলো এরপর আমরা কিসে যাব, না অ্যাসাইলেশন রিঅ্যাকশনে যাব। অ্যাসাইলেশন দেখো কি করব, সে সেম টাইপের রিঅ্যাকশন হবে। ক্লোরোবেন নিয়ে নিলাম, ওতে সাধারণত আমরা কি করে থাকবো, না আমরা দিয়ে দেবো CH3 COCl, ঠিক আছে, COCl এটা হচ্ছে একই রকম অ্যানহাইড্রাস AlCl3 দিলে সাধারণত কি উৎপন্ন থাকবে, উৎপন্ন থাকবে Cl, এটা সাধারণত আমরা লিখতে পারি COCH3, উৎপন্ন হবে COCH3, ঠিক আছে। এটা কি প্রোডাক্ট হচ্ছে অর্থ একই রকম যে প্যারা প্রোডাক্ট উৎপন্ন থাকে, প্যারা প্রোডাক্ট তখন এই অ্যালাইসমেন্ট হচ্ছে COCl3 গ্রুপ লেগে যাবে, তাহলে এরও একটু হালকা করে মেকানিজম দেখো, এরও ইলেকট্রোফাইল জেনারেট করতে হয় মেন কাজ সব সেম দেখো, এক্ষেত্রেও সেম টাইপই হবে, উল্টা কিছু নেই। একটা দেখো এই রিঅ্যাকশনটা তো অ্যাকচুয়ালি ফিনিল কাপ রিঅ্যাকশন, তার অ্যালকাইলেশন হোক আর অ্যাসাইলেশন হোক থাকে বললাম তো আগেরটা ক্ষেত্রে কি বলবো, না CH3Cl অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড দিয়েছিলাম বলে সেটা হচ্ছে অ্যালকাইলেশন হচ্ছে, এখানে সাধারণত অ্যাসিড ক্লোরাইড ইউজ করবো বলে সাধারণত অ্যাসাইলেশন হয়ে থাকে, অর্থাৎ সেখানে আর গ্রুপ ঢুকেছিল বলে সেটা আমরা কি বলে থাকবো অ্যালকাইলেশন, এখানটা সাধারণত হচ্ছে আর CO গ্রুপ ঢুকে বলে তাহলে আমরা কি বলে থাকবো অ্যাসাইলেশন। দেখো রিলেভেন্ট হলো দেখা কি কেমন CH3 C ডবল বন্ড O, এখানে আমরা কি করবো Cl, একই রকম যদি আমরা দিয়ে থাকি Al CL3 সে এই লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে অ্যাটাক করলে সাধারণত কি উৎপন্ন থাকবে, না CH3 C ডবল বন্ড O, এটা হচ্ছে Cl Al CL3, এখানে প্লাস এর উপর সাধারণত মাইনাস, তাহলে এটা ভেঙে যাবে, ভেঙে গেলে সাধারণত কি উৎপন্ন থাকবে না CH3 C ডবল বন্ড O, কার্বনের মাথায় প্লাস প্লাস সাধারণত থাকবে না Al Cl4 মাইনাস। এইবার যে ইলেকট্রোফাইল যে জেনারেট হয়ে গেছে পরবর্তী কোথায় বই ইলেকট্রোফাইলটা দিয়ে আমরা অ্যাটাক করব, কিভাবে হচ্ছে একদম সিম্পল, সেই আগের মতো রিঅ্যাকশন, এটা Cl প্লাস কি করব CH3 C ডবল বন্ড O, এটা প্লাস থাকবে, আর এই যে নাচ লেগের সামনে কোড হচ্ছে দেখো বাকিটা মাইনাস করে দিয়ে এই Cl এটা সামনে ও CH3, আবার আমি আলোচনা করছি এর করার জন্য কি করবে, না এই বন্ডটা ব্রেক করে করবে, করলে তোমার উৎপাদন হচ্ছে কি Cl CO CH, এই গেল আমাদের কি হচ্ছে কি ফিনিল কাপ অ্যাসাইলেশন। যাও এটাই টোটাল ফিনিল কাপ অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশন গেল। তবে একটা কথা আমাদের আগে পড়ে আসছিল এরকম টাইপের কোশ্চেন আসে যে ফিনিল কাপ অ্যালকাইলেশন আর অ্যাসাইলেশনের মধ্যে শান্ত কোনটা শান্ত হচ্ছে বেশি ভালো বা ফেভারিট রিঅ্যাকশন, তখন তোমরা বলতে পারো অবশ্যই না কি বলো দেখি না অ্যাসাইলেশনটা। যাও কারণ আমরা
আমরা এটা লিখলাম অ্যালকাইলেশন, যেটা করে থাকি অ্যালকাইলেশন করলে CH3 গ্রুপ ঢুকে যাওয়ার পরে যখন CH3 গ্রুপ যখন দেখো এই যে Cl এর একটা CH3 গ্রুপ ঢুকে গেল, CH3 গ্রুপ ঢুকে যাওয়া মানে কি CH3 কি এফেক্ট আছে না প্লাস আই এফেক্ট আছে। ওই প্লাস আই এফেক্ট থাকার জন্য ঠিক আছে ইলেকট্রন ঘনত্ব পাই ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাবে। তাহলে পাই ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাওয়ার জন্য ওর রিঅ্যাকশন রেটটা আরো ফাস্টার হতে থাকে। অর্থাৎ আমরা একটা CH3 গ্রুপ ঢুকিয়ে এই রিঅ্যাকশনটাকে স্টপ করতে পারি না, ঠিক আছে মানে ফার্দার হচ্ছে কি CH3 গ্রুপ ঢুকতে থাকে। অর্থাৎ এখানে সাধারণত কি থাকবে আমরা যেটা বলা হচ্ছে আমরা একটাই অ্যালকাইল গ্রুপ যুক্ত করতে যাচ্ছি কিন্তু একটার বদলে আরো বেশি ঢুকে যাচ্ছে, অর্থাৎ এটাকে আমরা কন্ট্রোল করতে পারছি না, ঠিক আছে। ওই জন্য আমাদের কিন্তু অ্যালকাইলেশনের থেকে অ্যাসাইলেশন রিঅ্যাকশনটা অনেক হচ্ছে কি ভালো বা ফেভারেবল প্রসেস। কারণ ওটা সাধারণত কি হয়ে যায় বলতে একটা গ্রুপ ঢোকার পরে রিঅ্যাকশনটা সাধারণত হচ্ছে স্টপ হয়ে যায় না স্টপ হয়ে যায় না স্টপ হয়ে যায়। চলো এরপর আমরা করে থাকবো কি না এরপর আমরা করে থাকবো না উডস রিঅ্যাকশন। দেখো উডস রিঅ্যাকশনটা তোমরা আগেও পড়ে আসছো। উডস রিঅ্যাকশনটা আমরা অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে পড়ে আসছিলাম। কি করে আসছিলাম আমরা দেখি না সিম্পল একটা অ্যালকিল হ্যালাইড নিলাম, ওখানে হচ্ছে কি একটু ধাতুর সঙ্গে বিক্রিয়া ক্ষেত্রে তখন বলেছিলাম সোডিয়াম ধাতু নিয়েছি প্লাস আবার একটা অ্যালকিল হ্যালাইড মানে সেম নিতে পারি বা ডিফারেন্ট নিতে পারি। দেখো আমি তোমাকে সেমই নিয়েছি, তাহলে একটু ঘুরিয়ে লিখছি এক্স আর এখানে সাধারণত কি করে দিয়েছি না আর দিয়েছি। তাহলে এখানে কি হয়ে যাবে না এখান থেকে একটা পার্ট বেরিয়ে চলে যাবে আর বাদ বাকি যে দুটো জিনিস আছে ওই আর গ্রুপ যুক্ত হয়ে যাবে। তাহলে আর 1 বন্ড আর প্লাস কি থাকবে 2NX উৎপন্ন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে সাধারণত কি রিঅ্যাকশন না এটাই হচ্ছে কি উডস রিঅ্যাকশন, যেটাকে আমরা অনেক সময় অনেক বই এটা লিখে ফার্স্ট রিঅ্যাকশন। তোমরা যেটা উডস বা ফার্স্ট চাল বলো কোনো অসুবিধা নেই, দুটোই ঠিক, ঠিক আছে। যাও কিন্তু এখানে তো আমরা কি করছি বলতে হ্যালোয়ারিন। তাহলে হ্যালোয়ারিন করার জন্য অ্যাকচুয়ালি এই উডস বা ফার্স্ট রিঅ্যাকশনটা দেখার পরে ঠিক আছে এটা তাহলে আমরা কি করেছিল এখানে অ্যালিফ্যাটিক হ্যালাইড দিয়ে কাজটা করেছিল কে না উডস করেছিল বা ভার্স করেছিল। কিন্তু তাহলে অ্যালিফ্যাটিক হ্যালাইডের ক্ষেত্রে যে রিঅ্যাকশনটা হয়ে থাকে তাহলে অ্যারোমেটিক হ্যালাইডের কেন হবে না? এই জন্য কি করলো উডের কনসেপ্টটাকে কাজে লাগিয়ে ফিটিক এই রিঅ্যাকশনটাকে হচ্ছে কি করেছিল। যেটা ও যখন প্রথম করেছিল তখন কি করেছিল একটা অ্যালকিল হ্যালাইড নিয়েছিল আর একটা সাধারণত হচ্ছে কি অ্যালকিলিক হ্যালাইড আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক হ্যালাইড নিয়ে ওদের সাথে হচ্ছে কি সোডিয়ামটাকে ট্রিট করেছিল। ট্রিট করে যখন দেখলো যে এই রিঅ্যাকশনটা হচ্ছে তখন ওই রিঅ্যাকশনটার নতুন নাম দিয়েছিল কি না উডস ফিটিং রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন? উডস ফিটিং রিঅ্যাকশন। দেখো উডস ফিটিং রিঅ্যাকশনটা কেমন হচ্ছে কি করছে তখন যেটা বললাম আর এক্স ঠিক প্লাস আমরা কি করব সেই একই রকম 2Na প্লাস আমরা কি করছি মানে x ফিনাইল গ্রুপ দিয়েছি। তাহলে এই রিঅ্যাকশনটাই করলে এর সেম টাইম যদি কি হয় এই বেরিয়ে চলে যাবে। তাহলে কি থাকে বলতে কি এই বেনজিন নেই ওর সঙ্গে একটা কি আর গ্রুপ যুক্ত হয়ে যাবে প্লাস ফার্ম কি থাকবে 2NaX। অর্থাৎ এই রিঅ্যাকশনটা কোন রিঅ্যাকশনের মতো সেম টাইম রিঅ্যাকশন হচ্ছে তাই যেহেতু অ্যারোমেটিক ক্ষেত্রে এই জন্য এটাকে অ্যারোমেটিক আর একটা অ্যালিফ্যাটিক দুটো আর গ্রুপ আছে ওই জন্য এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলছি উডস ফিটিং রিঅ্যাকশন। ঠিক আছে এইবার ফিটিং কি কাজ করলো যদি কথা বলছি উডসের দুটো অ্যালিফ্যাটিক মানে হচ্ছে একটা অ্যালিফ্যাটিক আর একটা সাধারণত হচ্ছে কি অ্যারোমেটিক দিয়ে কাজ করেছে ওপরে ফিটিং বলছে আমরা যদি দুটোই অ্যারোমেটিক নিয়ে থাকি তার ক্ষেত্রে কি হবে না অ্যারোমেটিক হ্যালাইড তার ক্ষেত্রেও করেছিল ও তার ক্ষেত্রেও সাকসেস পেয়েছিল। তখন সেই রিঅ্যাকশনটাকে পুরোপুরি কি করেছিল ওর নিজের নাম ফিটিং রিঅ্যাকশন করে দিয়েছিল। দেখো কি করছি একই রকম তাহলে আমরা হচ্ছে কি করছি না দুটো ক্লোরোবেনজিন নিয়ে নিয়েছি ওটা হচ্ছে এটা Cl নিয়ে নিয়েছি প্লাস এখানে আমরা 2Na দিয়ে দিয়েছি প্লাস আবার এই সাইডটা আমরা আরেকটা ক্লোরোবেনজিন দিয়ে দিয়েছি Cl। তাহলে এখান থেকে এই জিনিসটা বেরিয়ে চলে যাবে বেরিয়ে গেলে তাহলে দুটো ফিনাইল দিয়ে পরস্পরে যুক্ত হয়ে যাবে অর্থাৎ বাই ফিনাইল উৎপন্ন হয়ে যাবে বাই ফিনাইল উৎপন্ন হয়ে যাবে প্লাস হচ্ছে 2NaCl। এটাকে যখন আমরা কি রিঅ্যাকশন বলে থাকবো না এটাকে আমরা জানি উডস বলছি ফিটিং রিঅ্যাকশন বলে থাকবো। কি রিঅ্যাকশন বলে থাকবো ফিটিং রিঅ্যাকশন। ব্যাস আপাতত তোমাদের এগুলোই আছে ঠিক আছে কেমিক্যাল প্রপার্টিজ থেকে অন্য কোনো কিছু নেই। এরপর তোমাদের বলেছিলাম হালকা করে যে কি বলেছিলাম না এদিকে স্টিরিওকেমিস্ট্রি তোমাদের পার্ট দিয়ে দিয়েছি। তাহলে স্টিরিওকেমিস্ট্রি হালকা হালকা স্টিরিওকেমিস্ট্রি খুব ইস্যুটা আমাদের অ্যাড করা আছে যে তোমাদের স্টিরিওকেমিস্ট্রি বেশি লাগবে না
যদি কেমিস্ট্রি নিয়ে ফার্দার করে থাকে তখন তোমরা একটু ভালো জানতে পারবে। জাস্ট এখানে একটু আসো আমরা হচ্ছে কি পরবর্তী ডিএল নোমেনক্লেচার বা আরএস নোমেনক্লেচার করার জন্য এটা হালকা করে জানতে হবে। তাহলে প্রথমে হচ্ছে কি অপটিক্যাল আইসোমারিজম। দেখো অপটিক্যাল আইসোমারিজম বলতে কি না, অপটিক্যাল আইসোমারিজম বলতে এটাই বোঝায়, ঠিক আছে? কি বলবে না কোন একটা কম্পাউন্ড আছে, কি বললাম কোন একটা কম্পাউন্ড আছে, ওই কম্পাউন্ডটা ঠিক আছে যদি আলো ফেলতো, কি বললাম আলো ফেললো, ঠিক আছে? আলো ফেললে আমি তো বলছি এই জিনিস অপটিক্যাল আইসোমারিজম বোঝানোর জন্য অনেকটাই আমাকে অন্য কিছু জিনিস বলতে হবে। তার আগে আমি বলছি কোন একটা কম্পাউন্ড আছে, কোন একটা কম্পাউন্ড, যে কোনো একটা কম্পাউন্ড, যে কোনো একটা কম্পাউন্ড আমাদের বলছি কম্পাউন্ড দিয়ে আছে, দিয়ে ওখানটা আমরা আলো ফেললাম, কি ফেললাম আলো ফেললাম। তাহলে আলো ফেললে ওই আলোর প্রভাবে ওই যে কম্পাউন্ডটা ঠিক আছে যদি হচ্ছে রোটেশন করে, ঠিক আছে রোটেশন, ঠিক আছে আমরা পোলারমিটার যন্ত্র নিয়ে থাকবো, ওই পোলারমিটার যন্ত্রটা যদি দেখে থাকি ওর রোটেশন হচ্ছে না মাইন্ড, ঠিক আছে তাহলে ওই জিনিসটাকে আমরা বলতে পারি যদি রোটেশন হয়ে থাকে তাহলে ওর থেকে আমরা ফটো এফেক্ট বা ফটো মানে ফটো এফেক্ট আমরা বলতে পারবো, ঠিক আছে? বা ওদের ক্ষেত্রে সাধারণত হচ্ছে কি ওই ফটো মানে কি ফটো অপটিক্যাল সাধারণত হচ্ছে কি অপটিক্যালি সাধারণত আইসোমারিজম মেবি দেখাতে পারে না, দেখাতে পারে বলে তাহলে বলছি আলো পড়ছে, আলো পড়লে কি ওর রোটেশন ঘটে, রোটেশন করলেই যে ওটা অপটিক্যাল অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে এমন কিছু মানে নেই। যখন বলছি অপটিক্যাল আইসোমার হবে, ঠিক আছে অপটিক্যাল আইসোমার হবে, তাহলে কি বললাম যদি কোনো একটাতে অর্থাৎ আলোক সক্রিয় হওয়ার চান্স আছে, ঠিক আছে? এবার একটা কথা বলছি কোনো বস্তুর মধ্যে আলো ফেললে ওই পোলারমিটার যন্ত্রের সাথে আমরা দেখতে পাবো বস্তুটা হচ্ছে রোটেশন হচ্ছে। এবার রোটেশন সাধারণত দু রকম হতে পারে, একটা সাধারণত হচ্ছে ডান দিকে আবর্তন করতে পারে আর একটা সাধারণত হচ্ছে বাম দিকে আবর্তন করতে পারে। যদি ডান দিকে আবর্তন করে তখন সেটাকে আমরা হচ্ছে ডেক্সট্রো রোটেটারি বলে থাকি, কি বলে থাকবো ডেক্সট্রো রোটেটারি। একটা ডেক্সট্রো রোটেটারি সাধারণত ডি বা আমরা প্লাস এরকম দ্বারা ডট করে থাকি তাহলে ডান দিকে ঘুরলে তাকে আমরা ডেক্সট্রো রোটেটারি আর বাঁ দিকে ঘুরলে তাকে আমরা লেভো রোটেটারি স্মল এল ব্র্যাকেটে সাধারণত আমরা কি বলতে পারি মাইনাস অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। বলো এরপরে তোমাদের একটা আমি ভালো জিনিস বলতে চাই না কাইরাল সেন্ট, তো দাঁড়ালে ভালো করে জানতে হবে কাইরাল সেন্ট, কাইরাল সেন্টটা কাকে বলে সেটা আমাদের একটা বলে দেবো। দেখো কাইরাল সেন্টটা সেই সেন্টটাকে বলছে, কাইরাল সেন্টটা সেই সেন্টটা নিয়ে বলে থাকবে যে সেন্টটা বিশেষ করে আমরা কাইরাল সেন্টটা না বলে সেন্টটা আবার এটা কার্বন বলে দিচ্ছি, কি হয়ে যাচ্ছে কার্বন বলে কার্বন। তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি কি বলছি কার্বনের কতগুলো হাত থাকে বলো দেখি চারটে হাত থাকে। তাহলে চারটে হাত যদি চারটা ডিফারেন্ট গ্রুপ যুক্ত থাকে তাহলে ওই রকম ধরনের সেন্টার কি সাধারণত আমরা কি বলে থাকবো কাইরাল সেন্টার বা ওই রকম কার্বন কি সাধারণত আমরা কি বলে থাকবো না কাইরাল কার্বন। দেখো একটা এক্সাম্পল দিলে আমি অর্থাৎ আরেকবার ভালো করে বলি কাইরাল কার্বন বা কাইরাল সেন্টার কি হবে যদি এমন কোনো সেন্ট্রাল কার্বনে যে চারটা গ্রুপ যুক্ত থাকবে ওই চারটা গ্রুপ যদি আলাদা হয় তাহলে ওই রকম ধরনের সেন্টারকে আমরা কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন বলতে হবে। কি বলছি ক্লিয়ার? চলো একটা এক্সাম্পল দিলে তোমরা কষ্ট তো বুঝতে পারবে। দেখো সি আমরা বলছি যে আমরা CH3 গ্রুপ দিয়েছি, এখানে আমরা COOH গ্রুপ দিয়ে দিয়েছি, এখানে সাধারণত কি দিয়েছি H দিয়েছি, এখানে সাধারণত দিয়েছি OH গ্রুপ দিয়েছি। তাহলে একটা CH3 গ্রুপ আছে, একটা OH গ্রুপ আছে আর COOH গ্রুপ আছে, H আছে। তাহলে চারটা গ্রুপই আলাদা আছে না আলাদা নেই বলে দেখি আলাদা আছে, ঠিক আছে? আলাদা থাকার জন্য ঠিক আছে এদের আমরা কি ওটা যদি মিরর ইমেজ দিয়ে টেনে থাকি এর কোনো মিরর ইমেজ ঠিক আছে পাবো না বলে দেখি, ঠিক আছে? কারণ মিরর ইমেজ পাই না অত গ্রুপ পরে আমি আসছি। আমি একটাই কথা বলতে চাই এই চারটা গ্রুপই আলাদা আছে। তাহলে চারটা গ্রুপ যদি আলাদা থাকে তাহলে আমরা কি বলতে পারি থাকি তাহলে কাইরাল সেন্টার বা কাইরাল কার্বন বলবো না বলে দেখি বলবো। আর যদি কোনো সেন্টার কাইরাল সেন্টার হয় তাহলে তোমরা ভালো করে জানবে সেটা সাধারণত কি হয়ে থাকবে না সেটা ফটো অ্যাক্টিভ হবে না হবে না অ্যাক্টিভ হবেই, ঠিক আছে? অর্থাৎ আলোক সক্রিয় হয়ে থাকবে তাহলে কাইরাল। আর এক কাইরাল যদি কাকে বলে থাকবে না যদি কোনো কার্বনের চারটা হাত চারটা গ্রুপ যদি আলাদা হয়ে থাকে তখন সেটাকে আমরা হচ্ছে এক কাইরাল বলে থাকবো। আর এক কাইরাল গ্রুপে সাধারণত কি থাকবে আলোক সক্রিয় হয় না আলোক নিষ্ক্রিয় হয়ে থাকে, কি থাকবে আলোক নিষ্ক্রিয় থাকে। তো ভালো করে মনে রাখবে। এরপরে তোমাদের আমরা যাচ্ছি পরের কনসেপ্টে। পরের কনসেপ্ট কি না এনান
তাহলে আইসোমারকে সাধারণত আমরা জানি দুটো টাইপে খুব ভাগ করে থাকি। দেখো একটা এনানসিওমার, একটা সাধারণত হচ্ছে কি না ডাইস্টিওমার। এনানসিওমারটা কি? এনানসিওমারটা কি না এনানসিওমারটা যদি কোনো এই কথা বলছি এ কম্পাউন্ড, ঠিক আছে, এই কম্পাউন্ডটা যদি মিরর ইমেজ রিলেশনশিপ থাকে, কি বললাম? মিরর ইমেজ রিলেশন, মিরর ইমেজ রিলেশনশিপ থাকে, যদি মিরর ইমেজ রিলেশনশিপ থাকে তাহলে বলতে পারবে এর মধ্যে হচ্ছে ওর মিরর ইমেজ রিলেশনশিপ হচ্ছে বি। তাহলে ওই এ কম্পাউন্ডের বি কম্পাউন্ডের এনানসিওমার বলবো না? বলবো। কি বলছি ঠিক আছে? তাহলে একটা এক্সাম্পল যদি তোমরা বুঝতে পারবে, দেখো ওই যে আগের যে কম্পাউন্ডটা লিখলাম সেটাই লিখছি। তাহলে কি লিখছি? দেখো এই C8H3 CH3 এর সমান হচ্ছে H, এই যে সমান OH। তাহলে এখানে আমি এইটা কি করে লিখতে দিবে, কি করছি এগুলো তো সেম করছি। COOH নিচের দিকে আমরা কি করছি না CH3, এই দিকে সমান আমরা কি করব H, আর এটা হচ্ছে কি OH। তাহলে ভালো করে দেখবে দর্পণে সামনে তো আয়নার সামনে দাঁড়ালে কি হয়ে থাকে আমাদের? দেখবে আমরা যদি আয়নার সামনে দাঁড়িয়ে থাকি তাহলে কি হয়ে থাকে? দেখবে যে তোমরা হচ্ছে আয়নার যে মিররটা দেখতে পাবে, তোমাদের দেখবে ডান হাতটা সাধারণত বাঁ হাত হয়ে যায় আর বাঁ হাতটা হচ্ছে ডান হাত। অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন হয় না হয়নি বলে দেখি হয়। ঠিক আছে? তোমরা কখনো কখনো যদি লক্ষ্য করলে ভালো করে দেখবে কোনো একটা কথা বলছি ক্রিকেটার, আমি কথা বলছি এখন ফেমাস ক্রিকেটার বলতে পারো কি না বিরাট কোহলি। তাহলে বিরাট কোহলি সাধারণত কিভাবে ব্যাট করে থাকে বলে দেখি না ও সাধারণত হচ্ছে কি না ডান হাতে ব্যাট করে থাকে। কিন্তু ওর যে হচ্ছে বিদেশে দেখো তোমার মনে হতে পারে যে বিরাট কোহলি যদি বাঁ হাতে ব্যাট করে তাহলে কেমন লাগে। তাহলে তুমি কি করে থাকো বলে দেখি না আয়নাতে ভালো করে একটু কোনা কাট করে দিয়ে ক্যামেরা সেট করে ওই আয়নাতে যদি দেখো তাহলে অসহজে বুঝতে পারবে যে সাধারণত বিরাট কোহলি বাঁ হাতে ব্যাট করলে কি হয়ে থাকে। তাহলে সেটা হচ্ছে কি বাঁ হাতে বিরাট কোহলি ব্যাট করতে তোমাকে দেখা যাবে। হলো? তাহলে যদি এরকম তাহলে এখানে হচ্ছে এ কম্পাউন্ড আর হচ্ছে কি বি কম্পাউন্ড, তাহলে ওদের যদি হচ্ছে মিরর ইমেজ রিলেশনশিপ থাকে আমরা দেখতে পাচ্ছি এই এখানে এ কম্পাউন্ডটা থাকে কি বি কম্পাউন্ডটা উল্টে গেছে, এই অর্থাৎ পার্শ্বীয় পরিবর্তন হয়ে গেছে। হয়ে যাওয়ার জন্য তাহলে বলতে পারি এটার সঙ্গে এর কি সম্পর্ক আছে বলে দেখি এনানসিওম, অর্থাৎ এই দুটো কম্পাউন্ড একে অপরের এনানসিওম। হলো? এটা হলো এনানসিওম। আর ডাইস্টোমার কাকে বলে থাকবো? একদম সিম্পল, ডাইস্টোমার সেটাকেই বলবো সেটাকেই বলবো যদি ওই দুটো কম্পাউন্ড এ আর বি কম্পাউন্ড ওদের যদি মিরর ইমেজ রিলেশনশিপ না থাকে তখন ওদেরকে আমরা কি বলে থাকবো? ডাইস্টোমার। তাহলে কি বললাম? যদি এ কম্পাউন্ড ঠিক আছে বি কম্পাউন্ড দিলাম তাহলে এদের মধ্যে কোনো নো মিরর রিলেশনশিপ, যদি এদের মিরর রিলেশনশিপ যদি না থাকে, যদি না থাকে তাহলে আমরা বলতে পারি কি দেখি এদের এই কম্পাউন্ড বি কম্পাউন্ডের কি থাকবে না ডাইস্টোমার। হলো? এরপর এখন একটা দুটো জিনিস আমরা আছে, এরপর এটা আমি কথা বলছি এটা হচ্ছে কি না মেসো কম্পাউন্ড। মেসো কম্পাউন্ডটা কি দেখো মেসো কম্পাউন্ডগুলো মধ্যে জানা দরকার, ঠিক আছে? পরবর্তীকালে কাজে লাগবে। ভাই এই যে নামগুলো বলছি ওখান থেকে একটা একটু শর্ট টাইপ কোশ্চেন আসতে পারে। মেসো কম্পাউন্ড দেখো তাহলে একটা এক্সাম্পল নিয়ে ধরে পড়ছে। তাহলে এই তাহলে দেখো এই যে কম্পাউন্ডটা আছে এর মান বরাবর যদি তোমরা একটা তল কল্পনা করো, এই যেটা আমি করেছি তাহলে তল কল্পনা করলে কি হয়
এই এই যে কথা বলছি অবজেক্ট পার্টটাকে তুমি এরকম ভাবে সেট করো, তাহলে সেট করলে দেখলাম এই যে সিডব্লিউ গ্রুপটা এর উপর পড়ে যাবে, এই হাইড্রোজেনটা এর উপর পড়ে যাবে, এই ওইচটা এই ওইচের উপর পড়ে যাবে। অর্থাৎ আমরা দেখতে পারি স্পষ্টত আমরা কি করতে পারি বলতে কিনে বলছি এই দুটো হচ্ছে এইটা একটা চক এটা একটা দুটো সেম পার্ট, এই জিনিসটা তাহলে এই জিনিসটা যে আমরা কথা বলছি এইভাবে এর উপর যে পুরো মানে ফেলিয়ে দেই, তাহলে একে অপরের উপর প্রত্যেক সুপার ইম্পসিবল হয়ে যাবে হয়ে যাবে। তাহলে যদি কোনো একটা কম্পাউন্ডের উপর মান পাবো এমন যদি একটা কল্পনা করে যে দুটো পার্ট হবে, ওই দুটো পার্ট যদি একে অপরের উপর হচ্ছে সুপার ইম্পসিবল বা উপরিপাত্য যোগ্য যদি হয়ে যায়, তাহলে ওই কম্পাউন্ডটাকে আমরা সাধারণত কি বলে থাকবো মেসো কম্পাউন্ড বলবো। কি কম্পাউন্ড বলবো? মেসো কম্পাউন্ড। তাহলে এখানে এই কম্পাউন্ড আমরা প্রথমে বললাম যে এই দলের সাপেক্ষে যে আমরা এই সাইডে করে দেই, এই সিও এখানে চলে আসবে, এইচটা এখানে চলে আসবে, ওইচটা ওইচে, তাহলে অর্থাৎ এটা পুরোপুরি ভাবে হচ্ছে সুপার ইম্পসিবল হচ্ছে না মানে হচ্ছে। তাহলে ওইরকম কম্পাউন্ডটাকে আমরা কি বলে থাকবো মেসো কম্পাউন্ড করে থাকবো। এরপরে আমাদের আরেকটা করে থাকবো সেটা হচ্ছে হোমোমাস। কি করবো? হোমোমাস। হোমোমাস অ্যাকচুয়ালি হোমোমাস মানে কি, যদি আমাদের হচ্ছে কি এ এ আর হচ্ছে অপর একটা হচ্ছে কম্পাউন্ড হলো হচ্ছে এক্স, ওই এ আর এক্স দুটো যদি কম্পাউন্ড একে অপরের উপর সমানুপাতিত হয়ে যায় বা উপরিপাতযোগ্য হয়ে থাকে, তাহলে সেটাকে আমরা হোমোমাস বলতে পারি। তাহলে আগেরটা আমরা কি বলেছিলাম না, কোনো একটা কম্পাউন্ড নিয়েছি, কম্পাউন্ডের মাঝ বরাবর কোনো একটা তল কল্পনা করেছি, কাল্পনিক তল, ওই তলের সাপেক্ষে যে শান্ত হচ্ছে কেউ থাকে একে অপরের উপর শান্ত সুপার ইম্পসিবল বা উপরিপাতযোগ্য হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলে থাকি না, সেটাকে হচ্ছে মেসো কম্পাউন্ড বলে থাকি। আর এখানে আমরা কি হোমোমারের ক্ষেত্রে বলছি, আমরা দুটো আলাদা আলাদা কম্পাউন্ড নিয়েছি, ওই দুটো আলাদা আলাদা কম্পাউন্ড যদি একে অপরের উপর শান্ত হচ্ছে সুপার ইম্পসিবল বা উপরিপাতযোগ্য হয়ে যায়, অর্থাৎ এই কম্পাউন্ডটাকে যদি এক্স এর উপর আমরা সেট করতে পারি, সেট করে যদি পুরোপুরি হচ্ছে কি একে অপরের সঙ্গে মিলে উপরিপাতযোগ্য হয়ে যায়, তাহলে তখন ওই এ কম্পাউন্ড আর বি কম্পাউন্ডকে পরস্পরে আমরা কি বলে থাকবো না হোমোমার বলে থাকবো। কি বলে থাকবো? হোমোমার। চলো এরপরে আমরা একটা কথা বলছি, কয়েকটা রেসিমিক মিক্সচার। মিক্সচার তোমাদের একটু আগে বললাম কি বলো দেখি, তোমাদের একটু আগে বললাম কি না ওই এনাক্সিওমার, তাহলে এনাক্সিওমার যখন যে কম্পাউন্ড হচ্ছে এনাক্সিওমার, তাহলে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি, তাহলে এই এ আর বি একে অপরের কি থাকবে এনাক্সিওমার। কি বললাম? এনাক্সিওমার। ঠিক আছে, তাহলে এনাক্সিওমার থাকার জন্য তাহলে কোনো একটা তোমাকে হচ্ছে একটা পাত্র নিলাম, ওই পাত্রতে আমরা বলছি টোটাল 100 হচ্ছে কি কম্পাউন্ড আছে। কত হচ্ছে কি 100টা কম্পাউন্ড আছে। একটা পাত্রে টোটাল কতগুলো কম্পাউন্ড আছে? 100টা কম্পাউন্ড আছে। ওর মধ্যে 50টা এ কম্পাউন্ড আছে আর 50টা সাথে হচ্ছে কি বি কম্পাউন্ড আছে। এবার ওদের কি বলছি, ওদের হচ্ছে কি পরস্পর হচ্ছে কি এনাক্সিওমার, অর্থাৎ ওদের মধ্যে পরস্পর হচ্ছে কি মিরর ইমেজ রিলেশনশিপ আছে। এই মিরর ইমেজ রিলেশনশিপ থাকার জন্য আর একে অপরের এনাক্সিওমার হওয়ার জন্য, ঠিক আছে, তাহলে এই এ কম্পাউন্ড যদি ক্লকওয়াইজে ঘুরে, ঠিক আছে, তাহলে বি কম্পাউন্ডটা কি সাধারণত কি বলতে কি না অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে। অর্থাৎ একটা সাধারণত হচ্ছে কি এল কনফিগারেশন হয়ে থাকে, অপরটা সাধারণত হচ্ছে ডি কনফিগারেশন হয়ে থাকে। ঠিক আছে, অর্থাৎ একটা পাত্রে 50টা অংশ সাধারণত বাম দিকে ঘোরার চেষ্টা করবে আর 50টা সাধারণত হচ্ছে ডান দিকে ঘোরার চেষ্টা করতে হবে। এর থেকে আমরা আলটিমেটলি আমরা দেখবো একটা মধ্যে যে আমরা পুরানটা যন্ত্র সেট করি, তাহলে আলটিমেটলি দেখতে পারো 50টা কোন দিকে ঘুরতে চাইবে না হচ্ছে বাম দিকে আর 50টা ডান দিকে, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো না কোনো দিকেই ঘুরবে না। ঠিক আছে, কোনো দিকে করবে না, তখন ওই ধরনের মিক্সচার কি সাধারণত আমরা কি বলে থাকবো এনাক্সিওমাস, রেসিপি মিক্সচার বলে থাকবো। তাহলে যদি কোনো একটা মিক্সচারে এমন দুটো কম্পাউন্ড থাকে, একটা মানে এমন দুটো মানে সমপরিমাণ কম্পাউন্ড থাকে, একটা হচ্ছে সাধারণত হচ্ছে কি মানে হচ্ছে বামাবর্তী ঘুরছে আর একটা সাধারণত ডানাবর্তী ঘুরছে, তখন ওই দুটো কম্পাউন্ডকে একে অপরের সাধারণত মিশিয়ে যে সাধারণত মিক্সচার তৈরি করা হয়ে থাকে, সেই মিক্সচারকে সাধারণত আমরা কি বলে থাকবো রেসিমিক মিক্সচার বলে থাকবো। চলো এরপরে আমাদের যে পরের জিনিসটা আমার থাকবে এটা কি, পরের যে জিনিসটা আমার থাকবে সিম্পল টোটালটা একটু সাধারণত ব্যাপী হয়ে যাবে, তোমাদের বাকি থাকবেই, তার জন্য তোমাদের আমি এটা তোমাদের সিম্পল এই যে অর্গানিক কম্পাউন্ডের মানে আগেও সিম্পল নোমেনক্লেচার করে আসছো, কিন্তু এখানেও আবার হচ্ছে দুটো টাইপ মানে কি বলবো নামকরণ পদ্ধতি শিখবে। একটা হচ্ছে ডিএল ডিএল নামকরণ আর একটা সাধারণত হচ্ছে আরএস নামকরণ। ঠিক আছে,
আর এক্সট্রা আমরা তোমাদের নেক্সট ডে পড়াবো। আজকে সাধারণত তোমাদের সিম্পল ডিএলটাই করে দিচ্ছি। ডিএল এর জন্য দেখো কি ভালো করে ডিএল নামগুলোটা একদম সিম্পল। একটা एग्जांपल দিচ্ছি দেখো, তাহলে এখানে কি হচ্ছে সি ডবল এইচ আর এটা সাধারণত হচ্ছে সি এইচ 3, এটা ওএইচ আছে, এটা সাধারণত এইচ আছে। তাহলে ডিএল নাম করার জন্য আমাদের সিম্পল দেখতে হবে যে প্রথম যদি যে কম্পাউন্ডটা থাকবে সেটা কাইরাল না কাইরাল নয় সেটা আগে দেখতে হবে। অবশ্যই ডিএল বা আরএস করে থাকে সেই যে সেন্টারটা করব এটা অবশ্যই কি সেন্টার থাকবে না কাইরাল সেন্টার অবশ্যই করে থাকবে। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি এই চারটা যে গ্রুপ আছে আলাদা আলাদা গ্রুপ আছে, অর্থাৎ এই সেন্টারটা একটা কি সেন্টার কাইরাল সেন্টার হলো। এরপরে দেখো যদি কাইরাল সেন্টার হয়, হওয়ার পরে ওরা কি দেখবে ওই যে কম্পাউন্ডটা দিয়ে আছে ওই কম্পাউন্ডটাতে কোনো ওই গ্রুপ আছে না নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যা ওই তাহলে ওই গ্রুপ আছে, ওই গ্রুপ যদি থাকে কি বললাম যদি ওই গ্রুপ যদি গ্রুপ থাকে তাহলে আমাদের কি করতে হবে একদম সিম্পল হয়ে যাবে। ওই গ্রুপ যদি থাকে ওই গ্রুপ যেদিকে আছে সেই দিকে অনুযায়ী হচ্ছে নামকরণ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই গ্রুপটা কোন দিকে আছে না ডান দিকে আছে, তাহলে ডান দিকে হলে ডান দিকে আমরা কি থাকবে ডি হয়ে থাকবে, কি থাকবে ডান দিকে হলে এই নোমেনক্লেচারটা কি থাকবে ডিএল হবে, ডি হয়ে থাকবে হয়েছে। আর যদি কথা বলছি বাঁ দিকে থাকতো তখন সাধারণত কি হতো সিম্পল এটা এ হতো, তাহলে এই ওই গ্রুপটা দিয়ে আমি সাধারণত কি করবো চেঞ্জ করে দিচ্ছি। দেখো ওই গ্রুপটা আমি কি করে দিচ্ছি এইচ আর সাধারণত এই দিকে হচ্ছে আমি করছি ওই করে দিচ্ছি, তাহলে এটা কি তখন আমরা কি বলে থাকবো এল বলে থাকবো। তাহলে এখানে দেখো ওই গ্রুপ থাকলে তো কোনো অসুবিধা নেই, এটা ইজিলি ভাবে করে দিতে পারি। এইবার একটা কথা যদি এমন কোনো কম্পাউন্ড থাকে সেটা হচ্ছে কি ওয়েজ গ্রুপ নেই, কোথায় বলছি ওয়েজ গ্রুপ নেই এবং হাইড্রোজেন আছে আর কোথাও হচ্ছে এদিকে সাধারণত হচ্ছে কি বলবো এইখানে আছে ইটি, তাহলে এখন এগুলো চারটা গ্রুপ আলাদা গ্রুপই আছে কিন্তু তাহলে এর কথা বলতে ওয়েজ গ্রুপ তো নেই, তাহলে এর ডিএল নোমেনক্লেচার করব কিভাবে এরও একটা নিয়ম আছে। তাহলে যদি ওয়েজ গ্রুপ থাকে তার ক্ষেত্রে নিয়মটা একদম সিম্পল কোনো ব্যাপার নয়। যদি ওয়েজ গ্রুপ যদি না থাকে এর কি হচ্ছে এই যে আছে তো এই দিয়ে আমরা বলতে পারি। তাহলে ওয়েজ গ্রুপ যদি না থাকে আমরা এইচ দেব, এইচ আছে কিনা আর এই একটা থাকবে এই যদি থাকে এই যে সাইডে আছে তার ঠিক বিপরীত সাইড অনুযায়ী কি থাকবে তার নামগুলো চারটা হয়ে থাকে, চারটা হয়ে থাকে বলো। তাহলে এইচ কোন দিকে আছে না এইটা হচ্ছে কি ডান দিকে, ডান দিকে থাকলে ওর বাঁ দিক অনুযায়ী হচ্ছে নাম করতে হবে। আর ডান দিকে হলে এই দিক অনুযায়ী হয়ে থাকে, তাহলে এটা আমরা এল বলে থাকবে বলো। তাহলে যেখানে এই ওয়েজ গ্রুপ থাকবে সেটা ওয়েজ গ্রুপ যেদিকে থাকবে সেই দিক অনুযায়ী হচ্ছে কি ডিএল নাম করে চলে হবে। আর যদি কোনো কম্পাউন্ডের সাথে হচ্ছে কি ওয়েজ গ্রুপ না থাকে তখন ওখানে আমরা কি দেখতে হবে হাইড্রোজেনটা কোন দিকে আছে, হাইড্রোজেন যেদিকে আছে তার বিপরীত দিক অনুযায়ী হচ্ছে কি নোমেনক্লেচারটা করে থাকে বা নামকরণটা করে থাকে। চলো আজকে আমাদের এইটুকুই থাকবে।